আচ্ছা, আমরা তো রোজই টাকা পয়সা ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই টাকারও একটা বিরাট বড় ইতিহাস আছে? মানে একসময় কড়ি ছিল, তারপর এলো কাগজের নোট, আর এখন তো পুরোটাই ডিজিটাল নম্বর। অর্থের এই যে জার্নিটা, এটা আসলে আমাদের মানব সভ্যতারই গল্প। চলুন আজ সেই গল্পটাই একটু শুনে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা খুব সহজ প্রশ্ন করি। ধরুন, আপনি দোকানে গিয়ে একটা ৫০০ টাকার নোট দিলেন। দোকানদার কিন্তু ওটা নিতে বাধ্য। কিন্তু আপনি যদি ৫০০ টাকার একটা চেক দেন, উনি কিন্তু জাপ্রস্ত না বলে দিতে পারেন। কেন বলুন তো? দুটোতেই তো ৫০০ টাকাই লেখা। তফাৎটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমরা টাকার আসল পরিচয়টা বুঝতে পারব। চলুন, একটু কল্পনা করা যাক। এমন একটা সময় ফিরে যাই যখন টাকা পয়সা, মুদ্রা বলে কিচ্ছু ছিল না। ভাবা যায় একটা টাকাবিহীন পৃথিবী। তখন মানুষ তাদের দরকারি জিনিসপত্র কিভাবে জোগাড় করত, আর কি সব অদ্ভুত অদ্ভুত সমস্যায় যে তাদের পড়তে হতো। তো তখনকার সিস্টেমটা ছিল বিনিময় প্রথা, মানে বার্টার সিস্টেম। এর সবচেয়ে বড় সমস্যাটা কী ছিল জানেন? চাহিদার মিল খুঁজে বের করা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, আপনি একজন জেলে, আপনার কাছে অনেক মাছ আছে, কিন্তু আপনার দরকার রুটি। এবার আপনাকে এমন একজন রুটিওয়ালা খুঁজে বের করতে হবে যার ঠিক ওই সময়টাতেই মাছ দরকার। কি মুশকিল, তাই না? যদি সেই রুটিওয়ালার মাছ না চেয়ে জুতো দরকার হয়, ব্যাস, আপনার লেনদেনটাই আর হলো না। এই যে একটা অসম্ভব মিল খোঁজার চেষ্টা, এতে সময় আর এনার্জি দুটোই নষ্ট হতো। আর ভাবুন, মাছের মতো জিনিস তো পচনশীল, জমিও রাখা যায় না। ফলে সম্পদ জমানো বা ধরুন শুধু মাছ ধরার কাজেই এক্সপার্ট হয়ে ওঠা, এসব খুবই কঠিন ছিল। তো এই বিনিময় প্রথার এত সব ঝামেলা থেকে বাঁচতে মানুষ একটা দারুণ উপায় বের করল। তারা এমন কিছু জিনিসকে বিনিময়ের মাধ্যম হিসেবে বেছে নিল যেগুলো সবার কাছেই মূল্যবান আর সহজে নষ্টও হয় না। যেমন ধরুন কড়ি, নুন বা ধাতুর টুকরো। আর ঠিক এখান থেকেই কিন্তু জন্ম হল টাকার একদম প্রথম কনসেপ্টার। টাকার এই জার্নিটা কিন্তু বেশ মজার। একদম শুরুতে ছিল পণ্য মুদ্রা, মানে কোকোবিন বা পশুর চামড়ার মতো জিনিস, যেগুলো নিজস্ব একটা ব্যবহারিক মূল্য ছিল। তারপর যুগ বদলাল, এলো সোনা আর রূপোর মতো ধাতব মুদ্রা। আর এখন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের টাকা মানে স্রেফ একটা কাগজ বা একটা ডিজিটাল নম্বর। এর মূল্যটা টিকে আছে শুধুমাত্র সরকারের আদেশের ওপর। ভাবা যায়। আচ্ছা, এই যে ধাতব মুদ্রা, এর মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। যেমন এই যে গুপ্তযুগের সোনার মুদ্রাটা দেখছেন, এটাকে যদি গলিয়ে শুধু সোনা হিসেবেও বিক্রি করা হতো, তাহলেও প্রায় একই দাম পাওয়া যেত। এটাকে বলা হয় ফুল বডিড কয়েন। কিন্তু ভাবুন তো, আজকের দিনের একটা ৫ টাকার কয়েনকে গলিয়ে যে ধাতুটা পাওয়া যাবে, তার দাম কি ৫ টাকা হবে? একদমই না। এর আসল মূল্যটা আসছে সরকারের প্রতিশ্রুতি থেকে। তাই এটাকে বলা হয় টোকেন কয়েন। আর এই টোকেন কয়েনের ভরসার কনসেপ্টটাই হলো আজকের দিনের ফিয়াট মানির মূল ভিত্তি। মানে আপনার পকেটে যে নোটটা আছে, সেটার কাগজের কিন্তু তেমন কোনো দাম নেই। এর আসল মূল্যটা হলো একটা বিশ্বাস। বিশ্বাসটা কি? যে সরকারের পেছনে আছে, আর দেশের বাকি সবাইও এটাকে টাকা হিসেবে মেনে নেবে। ফিয়াট মানির সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট জুড়ে আছে, সেটা হলো লিগ্যাল টেন্ডার। এর মানে খুব সহজ। দেশের মধ্যে যে কোনো লেনদেনের জন্য এই টাকাটা নিতে সবাই আইনত বাধ্য। আর ঠিক এই কারণে মনে আছে সেই প্রথম প্রশ্নটা, একজন দোকানদার ৫০০ টাকার নোট নিতে বাধ্য, কিন্তু আপনার ব্যক্তিগত চেক নিতে বাধ্য নন। কারণটা কি? কারণ নোটটা লিগ্যাল টেন্ডার, কিন্তু চেকটা নয়। ব্যাপারটাকে আরও সহজে এভাবে ভাবা যেতে পারে। আমরা যেমন দৈর্ঘ্য মাপি সেন্টিমিটার বা মিটার দিয়ে, তাই না? ঠিক সেভাবেই কোনো জিনিসের মূল্য মাপি টাকা দিয়ে। মানে টাকা হলো মূল্য মাপার একটা ইউনিট বা একক, আর চেক, কার্ড বা অনলাইন অ্যাপ, এগুলো হলো সেই টাকাটা ব্যবহার করার বিভিন্ন টুল বা উপায়। এরা কিন্তু নিজেরা টাকা নয়। তো প্রথমে এলো ধাতব মুদ্রা, তারপর কাগজের নোট, এরপর এলো টাকার তৃতীয় বিবর্তন, একটা বিরাট বড় পরিবর্তন। টাকা যখন তার ভৌতরূপটা ছেড়ে দিয়ে স্রেফ ডিজিটাল ডেটাতে পরিণত হলো। এখন দেখুন, ভারতে ডিজিটাল টাকা পাঠানোর কিন্তু বেশ কিছু উপায় আছে, আর প্রত্যেকটার কাজ কিন্তু একটু আলাদা। যেমন ধরুন, আপনি কাউকে কিছু টাকা পাঠাবেন, কিন্তু খুব একটা তাড়া নেই। সেক্ষেত্রে আপনি এনএফটি ব্যবহার করতে পারেন, যেটা ৩০ মিনিটের ব্যাচে কাজ করে। কিন্তু যদি আপনাকে একটা বড় অ্যামাউন্ট, ধরুন গাড়ি কেনার জন্য ২ লাখের বেশি টাকা সঙ্গে সঙ্গে পাঠাতে হয়, তখন লাগবে আরটিজিএস। আর ধরুন মাঝরাতে হঠাৎ বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠানোর দরকার পড়ল, তার জন্য তো আছেই আইএমপিএস, যেটা ২৪ ঘন্টাই চালু থাকে। আর ডিজিটাল পেমেন্টের কথা যখন হচ্ছেই, তখন ভারতের এমন একটা যুগান্তকারী পদক্ষেপের কথা বলতেই হবে, যেটা কোটি কোটি মানুষের রোজকার জীবনটাকেই বদলে দিয়েছে। হ্যাঁ, আমি ইউপিআই এর কথাই বলছি। তাহলে এই ইউপিআই জিনিসটা আসলে কি?
দেখুন, এটাকে খুব সহজভাবে বুঝতে হলে ওয়েবসাইটের কথা ভাবুন। একটা ওয়েবসাইট বানানোর জন্য যেমন ওয়ার্ডপ্রেস একটা সহজ প্ল্যাটফর্ম, তাই না? ঠিক তেমনি টাকা পাঠানোর অ্যাপ বানানোর জন্য ইউপিআই হলো সেরকমই একটা প্ল্যাটফর্ম। আমরা যে ফোনপে, গুগল পে বা ভীমের মতো অ্যাপগুলো ব্যবহার করি, সেগুলো সবই কিন্তু এই ইউপিআই টেকনোলজির ওপর ভর করেই চলছে। আর রোজকার ছোটখাটো কেনাকাটার জন্য ইউপিআই লাইট তো জীবনটাকে আরও অনেক সহজ করে দিয়েছে। এখানে কি হয়, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাপের ওয়ালেটে আগে থেকেই কিছু টাকা রেখে দিতে পারেন। এর সুবিধাটা কি? সুবিধা হলো ওই 10-20 টাকার চায়ের দোকানে পেমেন্টের জন্য বারবার পিন দিতে হয় না। আর ব্যস্ত সময়ে যদি ব্যাংকের সার্ভারে কোনো সমস্যাও থাকে, তাহলেও আপনার পেমেন্ট আটকে যায় না। দারুণ না ব্যাপারটা? ইউপিআই সিস্টেমের ওপর মানুষের আস্থা যে কতটা বেড়েছে সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন, এখন চিকিৎসা বা পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ খরচের জন্য একবারে 5 লক্ষ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো আমরা বিনিময় প্রথা থেকে শুরু করে ডিজিটাল ডেটা পর্যন্ত টাকার পুরো জার্নিটা দেখলাম, কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভবিষ্যতে টাকা কোন পথে এগোবে তার দুটো সম্ভাব্য রাস্তা কিন্তু এখনই দেখা যাচ্ছে। একদিকে আছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি। এগুলো কোনো সরকার বা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে না, এগুলো চলে একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের ওপর। আর ঠিক তার উল্টো দিকে আছে সিবিডিসি, মানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটা হলো কোনো দেশের সরকারি টাকারই ডিজিটাল ভার্সন, আর এটা পুরোপুরি সেই দেশের সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলে থাকে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? টাকা একসময় ছিল একটা ভৌত জিনিস, তারপর সেটা হয়ে উঠল একটা প্রতিশ্রুতি বা ভরসা, আর এখন তো সেটা স্রেফ তথ্য বা ডেটা। কিন্তু এখানে কি শেষ? ভাবুন তো একবার, কি হবে যখন আমাদের এই টাকাটাকেই আমরা প্রোগ্রাম করতে পারব? মানে এমন শর্ত দিয়ে দেয়া যাবে যে এই টাকাটা শুধুমাত্র পড়াশোনার জন্যই খরচ করা যাবে আর অন্য কিছুতে নয়। টাকার এই যাত্রার পরবর্তী অধ্যায়টা আমাদের জীবনকে কিভাবে বদলে দেবে, সেই উত্তরটা হয়তো ভবিষ্যতের কাছেই তোলা রইল।